111 সরকার উনাকে দেশে আসতে দিবে না, যে গো ধরেছিল, যে উনি কিন্তু সেই এটাকে ঠেলে কিন্তু চলে এসেছেন শেষ পর্যন্ত বাংলাদেশে। তো এখানে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল খেলোয়াড়দের ভূমিকার উপরও নির্ভর করে, তারা যদি তাকে সাপোর্ট দেয়, সে ধরনের পরিবেশ যদি থাকে, উনি আসতে পারবেন। নতুবা এটা রাজনৈতিক বক্তৃতা হিসাবে আমি মনে করব। শেখ হাসিনার সরকারের পতনের পর সে হঠাৎ আবির্ভূত হলো। হ্যাঁ, সে এবং আরো দুই চারজন চোখ মুখ ফুলাইয়া ফুলাইয়া কথা বলে, এগুলোর নাম উচ্চারণ করতে আমার ঘৃণা হয়। চেতনার কি গাছে ধরে, এটা কি ফল না আকাশে উড়ে? এটা 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 তো এটা যেটাই হোক, এটা 71-এর চেতনা হোক কিংবা 24-এর এই চেতনা হোক, কিন্তু যখন জনগণ দেখে যে চেতনা নামে কিছু চেতনাবাজ রাতারাতি প্রভাবশালী এবং ধনী হয়ে ওঠে এবং আইন তাদের ছুঁইতে পারে না, এবং থানায় মামলা হামলা হামলা করলে তারা রাষ্ট্র তাদের পক্ষ নেয়, তখন তো এটাকে চেতনা ব্যবসা বলে। এবং 71-এর চেতনা সুবিধাবাদীদের হাতে বন্দী ছিল, এখন জুলাই চেতনাও আরেক ধরনের সুবিধাবাদীদের হাতে বন্দী। মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পক্ষে যারা ছিল, তারা আজকে জুলাই যোদ্ধাদের জন্য কোটা দাবি করছে, সংসদে এই যে জুলাই পরিবারদের জন্য ভাতা দাবি করতেছে, আসন সংরক্ষণের ব্যবস্থা দাবি করেছিল ওরা। তো এমন একটা অবস্থায় আপনি মনে করেন যে মুক্তিযুদ্ধের সব পক্ষের লেখালেখি করেন জাফর ইকবাল, এবং এই রাজাকারদের পক্ষে লেখালেখি করে ফরহাদ মাজার। তো যদি হয় যে দুইটাই জুলাইয়ের পক্ষে কলাম লিখলো জুলাই ফরহাদ মাজার, আর যে আহ, মুক্তিযুদ্ধের পক্ষে আহ, লিখলো আপনার জাফর ইকবাল, আমি এখানে রাজাকারদের শব্দটা ইউজ করছি, তার মানে জুলাই যারা করে তারা রাজাকার বোঝাচ্ছি না, এটা ফরহাদ মাজার যে রাজাকারদের পক্ষে কলম লেখে সেটাই বুঝাচ্ছি। এখন তো ওই চেতনা আর জাগে না। আমার পাবলিক এরা লিখলো, এদের এদের কলমেও কারো চেতনা জাগছে না, বরং বিরক্তি লাগে। জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে এবং চেতনা যেভাবে বিকশিত হওয়ার কথা ছিল হয় নাই, যেটা আমি বলছিলাম যে লুট, খুন এবং আপনার এই যে মববাজি, এত কিছুর পরে তো আর চেতনা, চাঁদাবাজি, এত কিছুর পরে তো চেতনা থাকে না। এবং চেতনা যদি হয় যে হোটেলে রুম ভাড়া করে 8 মাস ধরে মোজ মাস্তি করে 12 লাখ টাকা বিল না দিয়ে চলে যাওয়া, চেতনা যদি হয় যে অন্যের মতকে দমন করা, চেতনা যদি হয় যে এই যে অন্যদেরকে গালাগালি করা, এবং জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান করলেই তাকে হত্যা করার হুমকি, তো এই ধরনের এই ধরনের ঘটনাবলী দিয়েই মানুষ বীতশ্রদ্ধ। মানুষ যেটা আশা করেছিল যে এই চেতনা ব্যবসা বাদ দিয়ে, জুলাই যে জন্য হয়েছিল, জুলাই তো এসেছিল একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য। মানুষ চেয়েছিল একটা বৈষম্যহীন সমাজ দেখবে, সেটা যখন হয়নি, পাবলিক স্বাভাবিকভাবে হতাশ। এবং এটা এটা যে আরেকটা ব্যবসা রূপ নিয়েছে কিছু লোকের ইচ্ছায়, কিছু লোকের হস্তক্ষেপে, সেটা হচ্ছে বিষয়। এবং এটা ভেরি আনফরচুনেট যে এতগুলো ছেলে প্রাণ দিল একটা কজে, সেটাকে কিছু ব্যক্তি কুক্ষিগত করে নিল, তাদের নিজেদের পকেটে ভরলো, ইনক্লুডিং ইউনূস এবং আরো যারা যারা আছে আজকে স্বাধীনতার বিপক্ষ শক্তি, যারা এই জুলাই দিয়ে সবচেয়ে বেশি লাভবান, তারা যারা স্বপ্নেও দেখতে পারে না যে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের জাতীয় সংসদে তারা বিরোধী দলীয় আসনে বসবে, এবং তাদের হয়ে এই যে এনসিপি, তাদের কোলে বসে আবার ওদের সঙ্গে সুর মিলিয়ে অন্যদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের আহ এটা কি বলবো, অগ্র সৈনিক, যেটা যেটা বুঝবা, যার নেতৃত্বে বাংলাদেশ সৃষ্টি হলো, সে বঙ্গবন্ধুর বিরুদ্ধে বাজে কথা বলছে। এবং বঙ্গবন্ধুর নামে একটা হল ঢাকা বিশ্ববিদ্যালয় হবে, সেখানে তাকে বলছে যে স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদের প্রতীক, তার নামে কোথাও কিছু হতে পারবে না। তার নামে আবরার, তার এভিনিউ, বঙ্গবন্ধু এভিনিউ বাদ দিয়ে আবরার এভিনিউ করে, বঙ্গবন্ধু মেডিকেল কলেজের নাম চেঞ্জ করে দেয়, বঙ্গবন্ধু হলের নাম বলতে চায় হাদি। এই যে তাদের যে রুচিবোধ এত নিম্ন স্তরের, এগুলা দিয়ে তো বোঝা যায় যে আসলে জুলাই কি ছিল, জুলাইয়ের প্রতি মানুষ কেন ক্ষিপ্ত হচ্ছে। জুলাই যে মহান একটা আদর্শ নিয়ে এগোনোর কথা ছিল, যে দৃষ্টিভঙ্গিতে এগোনোর কথা ছিল, ইনক্লুসিভ সোসাইটি চিন্তা করার কথা ছিল, সেটা তো করে নাই। সে কারণে মানুষ হতাশ। হতাশ, কিন্তু ইদানিং আমি যেমন লক্ষ্য করছি সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন জায়গায়, যে জুলাই আন্দোলন এটা তো একটা বড় আন্দোলন ছিল, তো কোনো সন্দেহ নাই, অন্তত পক্ষে আমি তো সেভাবে দেখি। কিন্তু
জুলাই যেন একটা মানুষ নিয়ে এবং ট্রল করছে, আপনি জানেন জুলাই যেন অনেক সময় অনেকে সোশ্যাল মিডিয়ায় দেখছি এটা নিয়ে হাসি তামসা হচ্ছে। তো এটাও কি একটু বাড়াবাড়ি না, নাকি এটা আসলে কি কারণে এমন হচ্ছে? ওই যে আচরণ, আপনি জুলাই নিয়ে আমি এটাই তো বললাম, চেতনা জিনিসটা তো আর আকাশে বাতাসে ঘুরে বেড়ায় না, ওটা লোকেরা ধারণ করে। এই চেতনাধারী লোকদের আচরণ যখন এরকম হয়, তখন তো অন্যেরা এটা নিয়ে ট্রল করার সুযোগ পায়। এবং এটাও সত্য যে একটা প্রতিপক্ষ তো আপনার থাকবেই, আপনার প্রতিপক্ষ এই সুযোগ নেবে। জুলাইতে যে এতগুলো লোক মারা গিয়েছিল, জুলাই কেন হয়েছিল? জুলাই যে একটা অনিবার্য ছিল। আওয়ামী লীগের এক মানে এক চোখা নীতি বা অন্যকে অবহেলা করা, ভোটাধিকার হরণ করে নেওয়া, গুলো অনুষঙ্গ যে যোগ হয়েছে, সেই প্রেক্ষিতে জুলাই ছিল। কিন্তু সেটাকেও একদল লোক ভুলে যাচ্ছে, একদল লোক এটা ভুলে গিয়ে জুলাইকে ডাইরেক্ট আক্রমণ করছে। এবং দুইটাই সত্য, আপনি আক্রমণ করতে দিচ্ছেন, আবার আপনাকে আক্রমণ করছে। এই যে আমাদের সিনেমা বা অন্যান্য গুলোতে দেখেন যে আহ, এইটা নিয়ে ডিবেট উঠে যে ইসলামকে অবমাননা করার জন্য রাজাকারদের আহ এমন একটা চরিত্র রাখে যেখানে দাড়ি টুপি পরিয়ে দিচ্ছে। হ্যাঁ, আবার দাড়ি টুপি, আবার এটাও তো সত্য, দাড়ি টুপিওয়ালা লোকেরাই সব মানে অকাম করলে সেটা ইসলামের উপরে পড়তেছে। মানে আমি বুঝাতে পারছি কিনা আপনাকে জানি না। মানে আপনি এমন কিছু কাজ করেন না ওই লেবাস ধরে, যেটা দ্বারা আপনার জি। যে কজ সেটা সেটা ক্ষতিগ্রস্ত হয়। আচ্ছা, এটা তো সত্য, আপনি তো মানে 24শে জুলাই ঢাকাতে ছিলেন, রাজপথে ছিলেন, আমরাও ছিলাম। আমরাও, আমাদের মধ্যে একটা প্রত্যাশা কাজ করেছিল। সাধারণ মানুষ ছিল, একদম অতি সাধারণ, যার নাকি রাজনীতি সম্পর্কে কোনো ধারণাও নাই, তারাও ছিল। কিন্তু কিন্তু তাদের মনে একটা প্রত্যাশা ছিল, একটা আকাঙ্ক্ষা ছিল। তো সেই আকাঙ্ক্ষা যে মিটলো না, এর জন্য আপনি মানে মোটা দাগে যদি বলি আপনাকে, আপনি মানে কয়েকজন লোককে যদি বলেন যে এদের কারণে হলো না কাজটা, এদের কারণে সেই প্রত্যাশা বাস্তবায়ন হলো না, আপনি কাদের কথা বলবেন? কার কারণে হলো না? এটা নষ্ট করে নাম্বার দিল ওয়ান, কে বা কারা? ইউনূস, যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এখন ইউনূসের কথা আসলে বলবে যে আপনি ইউনূসের কথাই বলেন, কার কথা বলবো রে ভাই? আমি শায়েস্তা খানের কথা বলবো? ইউনূসই তো জুলাই পুরোটার সাথে জড়িত ছিল। তো ইউনূসই একটা শাসন চালিয়েছে যে এর চেয়ে নিকৃষ্ট শাসন বাংলাদেশ আর কখনো দেখেনি। তো সমালোচনা করলে তো ইউনূসের নাম এমনি চলে আসে। আজকে একজন আমার একটা বই পড়ছে, এখন বলবো যে আপনি এটাও সমালোচনা, আমি দেখি আপনার পাঠকরা দেখে কিনা। এই যে এটা হচ্ছে যে ইউনুস ফাইলস, আপনি পড়তে পারছেন কিনা জানি না, নাকি এটা উল্টা দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি বইটা, আমার কাছে আছে, হ্যাঁ। হ্যাঁ, এই বইটা আমি দেখেছি। হ্যাঁ। তো ইউনুসের অপকর্মের দলিল যদি বের হয়, ইউনুসের অপকর্মের দলিল যদি পাবলিক জেনে যায়, এটাতে রাগ করার তো কিছু নাই। এবং ইউনুস যে অপকর্ম করেছে, ইউনুসকে আমরা সবাই একটা দেবতা মনে করে একটা ক্ষমতায় বসিয়েছি। এবং সেই জুলাই যে এই চেতনাগুলো, জুলাই যে বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করার যে দায়িত্ব তার ছিল, সেটা তো সে করে নাই। জুলাই যে একটা বৈষম্যহীনতার বিরুদ্ধে এসেছিল, সেটাই তো সে ভুলে গেছে। সেটা ভুলেই তো সে কোটার জন্য আবার কোটাতে গেছে। সে এটার জন্য জুলাই যোদ্ধাদেরকে মুক্তিযোদ্ধাদের সাথে তুলনা করছে, যে জুলাই যোদ্ধা, জুলাই বিপ্লবী, জুলাই কিছু একটা নাম দেন আপনি, জুলাই অভ্যুত্থান নায়ক বলেন, কিছু একটা বলেন। বা বলতেই হবে কেন? আপনার সার্টিফিকেট লাগবে কেন? আপনি সার্টিফিকেট দেবেন কেন? 90তে যারা আন্দোলন করছে তাদেরকে সার্টিফিকেট দিয়েছিলেন, আপনি সার্টিফিকেট ব্যবসা শুরু করছেন কেন? আপনি এখানে তালিকা করেন ভুয়া ভুয়া লোকদেরকে, আপনি যোদ্ধা বানিয়ে এদের এদের নিয়ে ব্যবসা করতেছেন। এবং একজনে বলে 1400 মারা গেছে, আরেকজনে বলে 834 জন মারা গেছে সরকারি হিসাবে, আপনি 1400 মানে বানিয়ে দিচ্ছেন। ইউনুস বলে 1500, সে আরো 100 বাড়াই বলে। তো কোথায় তার কোনো হদিস দিতে পারেন না। সবগুলো মিলে মানে একটা এমন একটা গোলমেল অবস্থা তৈরি করেছে। মানে মোটা দাগে একটা জিনিস হচ্ছে যে জুলাই হয়েছে সেটা সত্য, জুলাই কি কারণে হয়েছে সেটাও সত্য, জুলাই এ লোক মারা গিয়েছে, অ্যাট্রোসিটি হয়েছে সেটাও সত্য। কিন্তু জুলাই যে আকাঙ্ক্ষা ছিল সেটা কোনোটাই সত্য নয় এখন আর। সেটা হচ্ছে ব্যক্তি বিশেষের লুটপাটের একটা বিষয়, এবং ইউনুসের পকেট ভারী করার বিষয়, ইউনুসের ব্যক্তিগত স্বার্থের বিষয়, ইউনুসের মামলা আহ, বাতিল করার বিষয়, তার প্রতিষ্ঠানকে 2019 সাল পর্যন্ত কর মুক্ত করে দেওয়ার বিষয়। আচ্ছা বলেন, আমরা কর দেব, ইউনুসের প্রতিষ্ঠান কেন 2019 সাল পর্যন্ত কর দেবে না? এগুলো কি জর্জরিত ঋণে আছে? না, এটা তো লাভজনক প্রতিষ্ঠান।
ইউনূস এমন একটা বাটপার, সে এমন বাটপারি করে গেছে, এবং এগুলো বললে বলে যে আপনি বলেন, এগুলো বলতেছেন আপনারা। জুলাই যদি কিছু ক্ষতি করে থাকে, ইউনূসই আমাদের করছে মানুষের মনে যে প্রত্যাশাটা ছিল, সেই হম। প্রত্যাশা তো মানুষের মধ্যে এখনো আছে। ডক্টর ইউনূসের সরকার এখন নাই, এখন হ্যাঁ। নতুন একটা সরকার এসেছে, এবং এই সরকারটাও আমি মনে করি মানুষের প্রত্যাশা অনুযায়ী এসেছে। তো হ্যাঁ। এই সরকারের যে কর্মকাণ্ড গত 4 মাস ধরে আপনি দেখছেন, আপনার কি মনে হ্যাঁ। হচ্ছে যে তারা জুলাই মানুষের যে প্রত্যাশাটা ছিল, যে প্রত্যাশা নিয়ে মাঠে নেমেছিল, সেই প্রত্যাশার অনুকূলে, সেই প্রত্যাশার বাস্তবায়নের জন্য একটা কাজ করছে? না, এটা হচ্ছে না, কারণ হচ্ছে ইউনূস যে ধারাবাহিকতা তৈরি করে দিয়ে গেছে, এটা তো রাতারাতি আপনি চেঞ্জ করতে পারবেন না। ইউনূস জুলাইয়ের বিরুদ্ধে প্রথম এই জিনিসটা তৈরি করে দিল, ইনক্লুসিভ সোসাইটির ধারণা বাদ দিয়ে দিল, সে ইনক্লুসিভ নির্বাচনের ধারণা বাদ দিয়ে দিল, মানে একক একক করতে চাইলো, যেটা শেখ হাসিনা করতেন, যে আমার দলে করবে, আমরাই নির্বাচিত হব, সে একই স্টাইলে বিএনপি এবং বিএনপি সমমনাদের নিয়ে ইলেকশন হবে, তারাই জিতবে। তো এই যে ইনক্লুসিভনেস ছেড়ে গেল, এই যে বৈষম্যহীনতার কথা বলে বৈষম্যের মধ্যে দিয়ে শুরু হলো, এগুলো তো বিএনপি এখন চাইলেও রাতারাতি ঠিক করতে পারবে না। এবং বিএনপি মূলত ওই 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 ফুটেজে তো হাঁটতে, মানে ওই ফুটেজ স্টেপসে তো হাঁটতেছে। এটা তো নতুন নতুন কিছু তারা যে দেখাতে পেরেছে এখনো পর্যন্ত তা না, তাহলে ইউনূস নামায় ইউনূস আহ, অধ্যায় চলতেছে, এবং ইউনূসের বিরুদ্ধে তারা কোনো অ্যাকশনই নিচ্ছে না। যদি এখানে ইউনূসের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হতো, তার তার সাংবাদিকদের চুরিদারি নিয়ে তুলতে হতো, তাহলে এখানে একটা অধ্যায় আপনি, মানুষ আশা করতে পারতো যে না, নতুন কিছু হচ্ছে, বা গভর্নমেন্ট মেশিনারি যে যারা আছে তারা সতর্ক হতে পারতো। তারা তো দেখছে যে এটা সেই আগের শাসন, যে 1/11 যে শাসন ছিল সেটা শেখ হাসিনা যে জারি রেখেছিল, সেই ইউনূসের শাসন যেটা, সেটা তারেক রহমান জারি রেখেছেন। নতুন কোনো কিছু এখনো চেঞ্জ আসতেছে না মানুষ, বা ওনারা হয়তো চেঞ্জের চেষ্টা করছেন, কিন্তু মানুষের চোখে সেটা পড়ছে না, পড়ার মতো কিছু করছেন না এখনো। তাহলে আমাদের, আপনি বলতে চাচ্ছেন যে আমাদের জুলাইয়ের দ্বিতীয় বার্ষিকীতে এসেও মানুষ এক ধরনের অনিশ্চয়তার মধ্যে আছে, মানুষকে আরো অপেক্ষা করতে হবে? অনিশ্চয়তা তো অবশ্যই, দেশটা কিভাবে চলবে সেটা অনিশ্চয়তা। শেখ হাসিনা আসবেন বলেন, বলে সেটাতে একটা হুমকি, এবং এবং ওনাকে আনার জন্য আবার এক ধরনের কথা বলে, আবার উনি আসবেন বললো আবার হুমকি ভাব করছে, মানে ভাব ধরছে অনেকে, মানে দেখিয়ে দেবো কিভাবে আসে। তো দেশটা আসলে কোন দিকে যাবে, এবং এটা সবারই একটা কথা, সব রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমতে না হয়, তাহলে এখানে বিনিয়োগ বাড়বে না, এখানে আস্থা, রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না। আর রাজনৈতিক স্থিতিশীলতা না যখন আসবে না, তখন তো একটা অনিশ্চয়তার মধ্যে থাকে। তার মধ্যে আবার শুরু হয়েছে কলেমা খচিত পতাকা উড়ানো, এই যে নানা ধরনের এলিমেন্টস যোগ হচ্ছে একটার সাথে একটা। তারপরে সোশ্যাল মিডিয়ায় অসহিষ্ণুতা, হ্যাঁ, এরে মারো এরে ধরো। আজকে আমি দেখলাম যে আপনার আমার পরিচিত ব্যারিস্টার শাহরিয়ার, সে হম। সে আমাদের বিরুদ্ধে লিখছে যে এদেরকে প্রতিরোধ করে, এরা মিথ্যা কথা বলে। সে নিজেই মিথ্যাবাদী, সে নিজে বোকা, এবং এই ছাগলটার সাথে টকশোতে যাওয়া বন্ধ করে দিয়েছে। আপনাকে তো বলেছি, আমাকে যে যতজনই ডাকে, আমি বলে যে জানি যে এই ছাগলের সাথে কিসের টকশো, ইট ডাজ নট মিন দ্যাট আমি তার রাজনৈতিক আদর্শের সাথে আমার অমিল আছে, সেটা না। রাজনৈতিক আদর্শের অমিল তো থাকবে, আমরা কথা বলবো, কিন্তু ও কি বলে, কি শুনে, কি কোনো আগা মাথা নাই। আপনি যদি একটা কথা বললেন যে এই দেশ, এই 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 সবজি, মানে কোনো একটা, মানে বললেন যে গরুর মধ্যে কোলেস্টেরল আছে, গরুর খাওয়ার স্বাস্থ্যের জন্য ভালো না, সে তখন বলবে যে টেলিভিশনের মধ্যে কোলেস্টেরল আছে, টেলিভিশন দেখা ভালো না। এই ধরনের ছাগল, এর সাথে কি তর্ক করবো? আমি দেখি যে এই ছাগলটা নিয়ে যায় আপনার গার্ড নিয়ে ঘুরে, সরকারি গার্ড নিয়ে ঘুরে, সে সরকারি গার্ড নিয়ে ঘুরে আর আমাদেরকে প্রতিহত করার ডাক দেয়। কত বড় সাহসী সে বীর পুরুষ! হ্যাঁ, যে টকশোতে যায় গার্ড নিয়ে, এমন নামাজ পড়তে যায় গার্ড নিয়ে। গত সপ্তাহে আমার সাথে নামাজেও দেখা হয়েছে। সে এই যে অসহিষ্ণুতা, এই যে মানে উস্কানি, এই এক শ্রেণী উস্কানি দিচ্ছে, এই এই আপনার এইটা যদি চলতে থাকে, মনে করেন তার কথাই আমি ধরলাম, একটা একটা শেখ হাসিনার সরকারের পতনের পর সে হঠাৎ আবির্ভূত হলো। হ্যাঁ, সে এবং আরো 2-4 জন চোখ মুখ ফুলাইয়া ফুলাইয়া কথা বলে, এগুলোর নাম উচ্চারণ করতে আমার ঘৃণা হয়। তো এরকম 2-4 জন আবির্ভাব হলো,
এরা কোথা থেকে উদয় হয়ে গেল, এরা কোথায় কোন বিপ্লব করলো আমরা কেউ দেখিই না কোনোদিন। শেখ হাসিনার বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণও দেখি নাই। এরা এক একজন বিরাট বিপ্লবী হয়ে এখন আবির্ভূত হয়েছে। তো আবির্ভূত হয়েছিস তো আরো বিদেশে যেগুলো আছিস, তোদের যেগুলো যেগুলো তোদের মুরব্বী আছে, তো সরকার তো পতন হয়ে গেছে, দেশ স্বাধীন হয়ে গেছে, তোরা তো এই দেশে স্বাধীন দেশে চলে আয় সবাই, এবং স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বল। স্বাধীন দেশে কেন তোকে ইয়ে নিয়ে ঘুরতে হয়, এটা পুলিশ পাহারা নিয়ে ঘুরতে হয়? এত একটা সুন্দর আচ্ছা, দেশ। আমি একদম শেষ প্রশ্নটা করতে চাই, আপনি যদি ছোট করে একটু বলেন। মাঝখানে গত কয়েকদিন আগে দেখলাম আমরা যে শেখ হাসিনার একটা ইন্টারভিউ প্রচার হলো, উনি বললেন যে উনি এই বছরের মধ্যে ফিরতে চান। এই কথাটা শোনার পর আপনার মনে কি প্রতিক্রিয়া তৈরি হয়েছে, আসলে বাস্তবতাটা কি? আমি আমি জানি না উনি কোন অ্যাঙ্গেলে বলেন। বাংলাদেশ কি প্রস্তুত এই মুহূর্তে ওনাকে অ্যাকসেপ্ট করার জন্য? অ্যাকসেপ্ট করবো না, মানে আমি বলবো যে নিরাপদ ওনার জন্য যে মানে উনি ফেরত আসবেন। এবং এই ধরনের পরিস্থিতি কি তৈরি হয়েছে মাঠ পর্যায়ে কি আহ, সাধারণ মানুষ উনার জন্য অপেক্ষা করছে? এখন দলীয় দলীয় লোকরা তো তার জন্য অপেক্ষা করবে, এটাই স্বাভাবিক। এবং উনি চরম জনপ্রিয় উনার দলের মধ্যে। উনার উনি আনপ্যারালাল, ওনার ওনার প্যারালাল দলের মধ্যে নাই। কিন্তু আপনি যখন একটা অভিযুক্ত হয়েছেন, আপনার বিরুদ্ধে যখন মামলা হয়েছে, এখন কারাদণ্ড আছে, তো এরকম পরিস্থিতিতে আপনি যখন আসবেন, তখন এটা মোকাবেলার জন্য আপনার যে জনসমর্থন দরকার, সেই জনসমর্থন এখনো প্রকাশ্য না। আপনার যে দলীয় সমর্থন আছে, সেটাও এখনো অনুকূল পরিবেশ না রাস্তায় নামার। তো এই ক্ষেত্রে উনি কিভাবে আসবেন বলেন আমি জানি না। বাট ওনার মধ্যে পাগলামিও আছে। যেমন 111 সরকার উনাকে দেশে আসতে দিবে না, যে গো ধরেছিল, যে উনি কিন্তু সেই এটাকে ঠেলে কিন্তু চলে এসেছেন শেষ পর্যন্ত বাংলাদেশে। তো এখানে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল আহ খেলোয়াড়দের ভূমিকার উপরও নির্ভর করে। তারা যদি তাকে সাপোর্ট দেয়, সে ধরনের পরিবেশ যদি থাকে, উনি আসতে পারবেন। নতুবা এটা রাজনৈতিক বক্তৃতা হিসাবে আমি মনে করব।